নমস্কার। আজ আমি লাইভে এসে গেছি। চারিদিকে ভোটের ঢাক পড়ে গেছে, ভোটের কাঠি পড়তেই সবাই যে যার ব্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে। তাই আজ আমার এই পরিবর্তনের উপরে দু চারটে কথা রাখবো। পরিবর্তন দরকার। পরিবর্তনটা কোথায় দরকার? শিকড়ে পরিবর্তন হওয়া দরকার। কারণ এই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে পরিবর্তন হওয়া দরকার। আপনি এই পশ্চিমবঙ্গে আনাচে কানাচে শুনতে পাবেন, এ সিপিএম এর ছেলে, ও কংগ্রেসের ছেলে, ও বিজেপির ছেলে। না, আমরা কারুর ছেলে নই। আমরা আমাদের বাপ মায়ের ছেলে, আমরা আমাদের পাড়ার ছেলে, আমরা আমাদের অঞ্চলের ছেলে, আমরা আমাদের ডিস্ট্রিক্টের ছেলে, আমরা আমাদের রাজ্যের ছেলে। আমরা সমর্থক। এই সমর্থক কথাটা যেদিন আমরা আমাদের মধ্যে মনে প্রাণে বুঝে নেব, সেদিন আমরা সমর্থনটা পরিবর্তন করতে আমাদের অসুবিধা হবে না। তাই আজ আমরা সমর্থক হিসাবে, আজ আমি একজন বিজেপির সমর্থক, বিজেপির কর্মী এবং বিজেপির সৈনিক হিসাবে আজ মাঠে নেমেছি। সবার প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এই পশ্চিমবঙ্গের হুগলি জেলার ছেলে। পেটের তাড়নায় আমি পরিযায়ী শ্রমিক হয়ে বিগত ৪৫ বছর আমার কৈশোর, যৌবন, আমার বার্ধক্য আমি দিয়ে এসেছি ভিন রাজ্যে। সেখানে থাকার পরে সেখান থেকে কামিয়ে রেভিনিউ নিয়ে আমি পশ্চিমবঙ্গে এসেছি। কিসের আশায়? না, শেষ জীবনটা আমি ভালোভাবে কাটাবো, শান্তিতে কাটাবো। কিন্তু এসে দেখলাম যে পশ্চিমবঙ্গকে আমি ছেড়ে গেছি সেই পশ্চিমবঙ্গ আর নাই। তাই পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। তাই সবার আগে পরিবর্তন দরকার মা কালীর পায়ে প্রণাম করে মা কালীর সেই কালীঘাটকে পরিবর্তনে নিয়ে আসা। কেন? কালীঘাট আজ পাপের রাজ্যে ভরে গেছে। যে কালীঘাটের ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি স্ট্রিট, এই দুটো স্ট্রিট আজ পাপের রাজ্যে পরিণত করেছে গোটা পশ্চিমবঙ্গকে। তার পাশ দিয়ে যে মা গঙ্গা, আদি গঙ্গা বয়ে গেছে, সেই আদি গঙ্গাকে পাপের পাঁকে পরিণত করেছে। সেই পাঁকেই আমাদের পদ্মফুল ফুটিয়ে তুলতে হবে। তাই আজ আমরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। এই জায়গাটিতে এক সময় ছিল প্রেমেন্দ্র মিত্র সরণি, একজন লেখক, একজন সাহিত্যিক, মানে একটি বড় দরের শিল্পী ছিলেন তিনি। তার নামে আজ পাপ ভরতে ভরতে সেই নামটা বদলে গেছে। খুব ভালো যে আজ তিনি নেই। তাকে এই বিগত ৩৪ বছরের কিছুটা সময় তিনি ছিলেন, তারপরে ওই ৩৪ বছরের পরে এবং এই গত ১৫ বছরের পাপের রাজত্ব তাকে দেখতে হয়নি। তিনি পরিবর্তনে নিজেকে পরিবর্তনে নিজেকে নিয়ে যেতে হয়নি। তিনি আমার দাদু ছিলেন। আজ আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তন যাত্রা শুরু হলো কোথার থেকে? ৩৪ বছরের অপশাসনের পর পরিবর্তন যাত্রা শুরু হলো সিঙ্গুরের মাটিতে। কি হলো পরিবর্তন? ৩ বিঘে জমি যার ছিল যে কৃষকের, সেই ৩ বিঘে জমি কৃষকের ফসল ফলতো ৩ তিরিকে ৯ বিঘের ফসল। তারা সুখে শান্তিতে বাস করত, তারা খেত পরতো, তারা কোনো পার্টির ঝান্ডা ধরে ইনকলাব জিন্দাবাদ ব্রিগেড চলো বলতো না। তাই তাদের জমিগুলো কেড়ে নেওয়া হলো। এত টাকার জমি ছিল, কোথাও না দেখে টাটার ফ্যাক্টরি করার জন্য তাদের জমিগুলো কেড়ে নিল। কৃষকরা হাসি মুখে সেই জমিগুলো দিয়ে দিল, কারণ তারা ভেবেছিল, স্বপ্ন দেখেছিল যে এখানে ফ্যাক্টরি হবে, টাটার ফ্যাক্টরি, তার মানে এখানকার লোকেদের ভাগ্য পরিবর্তন হবে। তখন কিন্তু এ টিম সরে যাচ্ছে আর বি টিম তৈরি মাঠে নামার জন্যে। তাই বি টিম চলে এলো পরিবর্তনের জন্যে, আপনার ওই ফ্যাক্টরিকে বন্ধ করে টাটাকে এখান থেকে তাড়িয়ে দিতে। তাই বি টিম নেমে টাটাকে তাড়িয়ে দিল। আজ না হলো ফ্যাক্টরি, না রইল চাষের জমি। আজকে কি হলো? সেখানেতে আপনার ওই শ্মশানে পরিণত হলো। সেই শ্মশানেতে নেমে পড়েছিল অনেকে পরিবর্তনের খোলস পরে নেমে পড়েছিল। তারাও কিন্তু ওই শিল্পী ছিল। আর সেই সব শিল্পীরা
তাদের রাতারাতি নিজেদের পরিবর্তন করে নিয়েছিলেন। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন ওই সিঙ্গুরের মাটি থেকে শিল্পীরা হয়ে উঠল বুদ্ধিজীবী। সেই সব বুদ্ধিজীবীদের আজ আর দেখতে পাবেন না, কারণ আসলে তারা তো ইন্টেলেকচুয়াল না, তারা এলিট সোসাইটি। তাই তারা নিজেদের পরিবর্তন করে যখন পাবলিককে বোকা বানিয়ে পাবলিক যেখানে আছে সেখানে থাক, আমরা পরিবর্তন নিজেদের করে যাব। তারা যখন কিছুদিন পরে যে বুঝতে পারলো না না আমরা ফেঁসে গেছি, তারা লজ্জায় সমর্থক নয়, তারা তো বুদ্ধিজীবী হয়ে গেছেন। তাদের সমর্থনটা ফিরিয়ে নিয়ে নিজের জায়গায় ফিরে আসতে পারলেন না, বা অন্য কাউকে এই সরকারটাকে ফেলে দিয়ে চলো আমরা আবার নতুন সরকার তাড়াতাড়ি আনি, তারও জোগাড় করলেন না। আজও তারা বাইরে বেরোয়নি, কারণ তারা আবার একটা পরিবর্তন নিজেদের মধ্যে করে দিয়েছে। সেখানে যে কি পরিবর্তন করেছেন, তারা নিজেদের সেই বুদ্ধিজীবী থেকে আজকে তারা ভাটাজীবী হয়ে গেছে। বয়স হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু নিজেদের তো মান সম্মান এলিট সোসাইটি ইন্টেলেকচুয়াল রাখতে হবে। তাই তারা ভাটাজীবী হয়ে ঠান্ডা ঘরে ঢুকে পড়েছেন, এসিতে খাচ্ছেন যাচ্ছেন, ভাতা পাচ্ছেন, শান্তিতে আছেন। আজ কিন্তু আমরা ঘরে থাকলে চলবে না, কারণ আজ আমাদের দুয়ারে বিপদ এসে দাঁড়িয়ে আছে। আজ গোটা পশ্চিমবঙ্গটা চলে গেছে ধর্ষকদের হাতে, খুনিদের হাতে, চোরেদের হাতে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে টেরোরিস্টদের নিয়ে এসে, জামাতিদের নিয়ে এসে, উগ্রবাদীদের নিয়ে এসে গোটা বাংলাটাকে ছাড়খাড় করে দিয়েছে। বিহারের লালু প্রসাদ যাদব, তিনি নাকি একটা চারা ঘোটালা করেছিলেন, তাই তাকে বলা হয়েছিল বিহারটা তো খাটাল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বিহারটা খাটাল বানিয়ে দিয়েছে, কিন্তু আপনারা কি বানিয়েছেন? আপনারা কিচ্ছু ছাড়েননি। আপনারা কয়লা, মাটি, বালি, গরু কি খেতে ছেড়েছেন? আপনারা খেয়েছেন, এবং ওই গরিব মানুষের পাওয়া পায়খানা সেটাও খেয়ে ফেললেন। ছি ছি, এ সরকার কেউ চায়নি, না কেউ চাইবে। তাই বাঙালিরা, পশ্চিমবঙ্গের মানুষ যারা এই মাটিতে জন্মেছ, যাদের ওই নারীটা দাইমা এসে কেটে দিয়েছিল মা থেকে, এই ধরতি মা আপনাকে কোলে তুলে নিয়েছিল, সেই নারীটা আপনার এই মাটিতেই গাড়া রয়েছে। তাই এই মাকে বাঁচাতে আজ এগিয়ে আসুন সবাই। ভাবুন একবার, ওই 1000 টাকা, ওদিকে বৃদ্ধ ভাতা 1000 টাকা কি আপনার ছেলেকে দিয়ে দিল 1500 টাকা ভোটের সময়, সেই টাকাটাতে কি আপনার সংসার চলবে? আপনি চান না যে এই 1000 টাকা আমি ছেড়ে দেবো, কারণ আমার বাড়ির মা বোনেদের ইজ্জত বিক্রি করতে দেব না। 34 বছর আগেও এরা এই মা বোনেদের, গরিব মা বোনেদের তুলে নিয়ে যেত রাতের অন্ধকারে ওই লোকের জমির ধানের শীষ কাটতে। আজ তারপরে এলো এই 15 বছর, 15 বছরে আজ রাত্রেবেলায় নিয়ে যাচ্ছে কে? না সিরাজ। সিরাজ নিয়ে যাচ্ছে কোথায়? না আপনার ওই শাহজাহান পিঠে বানাবে বলে। কোথায় আজ নেমেছি? আজ আমরা কোথায় নেমে গেছি? আজ আমাদের পুলিশ ভাইয়েরা, আমারই আপনার বাড়ির ছেলে মেয়েরা দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তারা পড়াশোনা করে IAS IPS হয়। আমি চোখের সামনে দেখেছি, আমার মেয়েকে আমি বারণ করেছি, আমার ছেলেকে, বাড়ির ছেলেদের বারণ করেছি, যাস না। কারণ কি জানেন? এই কারণে যে সিদ্ধারাটা বিক্রি করিস না, যে একটা আনপড় গাঁওয়ার সেও তোকে তোর মা বোন বউ তুলে গালিগালাজ করবে, এখান থেকে ফিরিয়ে আনতে হবে। তাই সবাইকে অনুরোধ, আপনারা যে পুলিশ ভাইয়েরা আপনারা চাকরি পেয়েছেন আপনাদের নিজের জোরে। আপনার মা যখন পুজোর সময় শাড়ি কিনেছে, তখন তিনি একটা শাড়ি নিয়েছেন, বলেছেন যে আমার ননদের বাড়িতে দেওরের বিয়ে হয়েছে দিন কতক আগে, এই ওখানে তো আমি একটা শাড়ি পেয়েছি। ওই পাশের জায়ের যখন ভাইয়ের বিয়ে হলো, সেখানেও তো আমি একটা শাড়ি পেয়েছি, আমার 2-3টে শাড়ি আছে, চলে যাবে ভাই। হ্যাঁ, ও দরকার নেই, না ওদের ছেলে মেয়েদের আগে পড়াশোনা করাও, তিনি স্বামীকে বলেছেন। আপনার মা এই কষ্ট সহ্য করেছে, এগুলো অন্তত মনে রাখুন। তাই পশ্চিমবঙ্গকে পরিবর্তন আনুন, পশ্চিমবঙ্গতে পরিবর্তন আনা দরকার। আজকে চারিদিকে ধর্ষণ, আপনি ভাবুন, সেই ধর্ষণ শুরু হয়েছে পার্ক স্ট্রিট হয়ে, আরজিকর হয়ে, আজ এই দুর্গাপুর সিটিতেও আপনি দেখতে পাচ্ছেন। দুর্গাপুর সিটিতে আপনার ওই IQ সিটি না কি নাম, ওখানে যে ও ধর্ষণ হলো, অন্য রাজ্য থেকে পড়তে আসে ছোট একটা বাচ্চা শিশু, একটা মেয়ে, তার দায়িত্ব কে নেবে? আমার রাজ্য নেবে। আমার রাজ্য যদি তার দায়িত্ব না নিতে পারে, তাহলে সেই সব কলেজগুলোকে কেন স্যাংশন দিয়েছে? কেন শহরেতে তাদের নিয়ে আসছে?
তাদের বাবা মায়ের পয়সাগুলো টেনে আনার জন্য? আর এখানে এসে ভাতা দেবেন লোককে তাদের সুরক্ষা না দিতে পারলে? মেয়েরা রাত্রি 12টার সময় বেরোবে না। তাই বলবো, আপনারা নিয়ে আসুন আমাদের সরকারকে, যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে, তার বিজেপি সরকারকে। এই বিজেপি সরকারের স্রষ্টা হচ্ছেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মহাশয়। তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে, যাকে আমরা বাংলার বাঘ বলে জানতাম। সেই বাংলার বাঘ, তার সন্তান সেই বাঘের বাচ্চা থাবা মেরে ছিনিয়ে এনেছিল এই পশ্চিমবঙ্গকে। তবেই আজ ওই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসে আমরা, আপনি, আমার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজন সবাই এসে সুষ্ঠুভাবে এইখানে থাকতে পারছে। আজ মোদিজির হাত ধরে যখন ইরানে লড়াই চলছে, যখন ইউক্রেনে লড়াই চলছে, তখন শুধু এই ভারতবর্ষের পতাকার নিচে আপনার আমার ছেলেমেয়েরা আসছে না, সেখানে সমস্ত দেশের ছেলেরা ভারতের পতাকার নিচে চলে আসছে। সে পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক। তাহলে আজ ভাবুন, এই নরেন্দ্র দামোদর দাস মোদিজি, যিনি একদিন এসেছিলেন এই প্রথমেই জীবনের প্রথমেতে বেলুর মঠেতে সাধু হতে, তাকে ওখানকার যিনি ছিলেন সেই সাধু মশাই, তিনি ওখানকার, তিনি ওনাকে চিনতে পেরেছিলেন যে তুমি আমার জন্য, এখানের জন্য নয়, তুমি ভারতবর্ষের জন্য। তাই তিনি তার নিজের সমস্ত উৎসর্গ করে ভারতবর্ষকে তার 56 ইঞ্চি ছাতিতে, আপনাদের বড় কষ্ট হয় না 56 ইঞ্চি ছাতি শুনলে? ওই 56 ইঞ্চি ছাতি আছে বলে আজও আপনি আমি এই গ্যাসের ক্রাইসিস যেসব দালালেরা প্রচার করে বেড়াচ্ছে, তেলের ক্রাইসিস দেখেছেন? যান না, তেলের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস দেখতে হলে পাশে পাকিস্তানে চলে যান। যান না বাংলাদেশে, কেন যান না? এই ভারতবর্ষে খাবো, আবার এই ভারতবর্ষকে বলবো ভারত তেরা টুকরে করে। এইসব গদ্দারদের থেকে সাবধান হন, পশ্চিমবঙ্গকে বাঁচান। পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে পরিবর্তনের দরকার। তাই সবার শেষে আমি একটা বলবো, একটা গান জানেন, মনে পড়ে গেল, অনেক পুরনো গান। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার অভয়ার মা, তবে কেন পায় না বিচার অভয়ার মা। যদি ওই অভয়ার মাকে বিচার দেওয়াতে চান, তাহলে নিয়ে আসুন পদ্ম ফুল, নিয়ে আসুন নরেন্দ্র মোদীজির আশ্রিত তার ছায়ার তলে, ছাতার নিচে যেসব বিধায়করা আজ দাঁড়িয়েছে তাদের জিতিয়ে নিয়ে আসুন। পরে চিন্তা করবেন কে কি রকম। এখন একটাই জায়গা, সেটা হচ্ছে বিজেপিকে জিতিয়ে নিয়ে আসতে হবে, আর এই পাপের শাসনকে ধুয়ে দিতে হবে ওই গঙ্গা জল দিয়ে। ওই কালীঘাটের আপনার যে আদি কালী গঙ্গা, সেটাকে পরিষ্কার করে তুলবো। ওইখানে যে পদ্ম ফুটবে ওই পাকেতে, সেই পদ্মগুলো নিয়ে আমাদের লক্ষ্য হবে আজ বিধানসভা নয়, আমাদের লক্ষ্য হবে 29-এর লোকসভা, যাতে আমরা 29-এর লোকসভায় এই পশ্চিমবঙ্গের ধরতিপুত্ররা সবাই মিলে আমরা আমাদের 42টা পদ্ম ফুল নিয়ে লোকসভায় পৌঁছাতে পারি। তাই আমি আর বেশি দৈর্ঘ্য করব না আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম।